ওয়ার্ল্ডকে দেখা হচ্ছে কি আমরা এনাকে কত ভ্যালু দিই। তার মানে কি হলো, এই যে ইউনুস 18 মাস 19 মাস ইনি অনেকবার চেষ্টা করেছিলেন একটা পলিটিক্যাল পার্টি তৈরি করতে, এই লোকের সঙ্গে আমেরিকা পয়সা নিয়ে, বাংলাদেশের মানুষ আউটরাইটলি রিজেক্ট করে দিয়েছে। এই আপনার ইলেকশন 12 ফেব্রুয়ারি ইলেকশনে আমরা পেয়েছি। আর আমরা পেয়েছি এই যে রাজাকারগুলো যে লাইন ওয়েস্টার্ন বর্ডার যে পশ্চিমবঙ্গের মাটির সঙ্গে যেটা জড়িত আছে, এইটা আমাদের চোখে পড়ে গেছে। পুরো বিশ্ব তাকাচ্ছে, পুরো ভারত দেখতে পেরেছে। এই যে সিনিস্টার ডিজাইন যে আমি এখানে এসে ওখান থেকে টাকা এনে আমরা একটা মসজিদ বানাবো মুর্শিদাবাদে, বা আমরা অনেকগুলো ক্যাম্পেইন করব, এই আর চলতে দেবে না। তার মানে হলো আমরা তো রেকমেন্ড করব কি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে কি আমাদের এই যে বর্ডারগুলো যেখানে কাঁটাতার নেই ওখানে অন্য একটা ফোর্স আনুক, আর ওখানে একটা গুলি চালানো হোক। কেন যে এনার একটা অনেক বড় কাজ ইনি বলেছেন, বর্ডার গার্ডস ব্যাটালিয়ন যেটা আছে আপনার বাংলাদেশের মধ্যে, ওটা আবার উনি নাম পল্টি করে দেবেন, ওনার কথা শুনবেন। কেন যে এনার মনের মধ্যে একটা আছে বাংলাদেশ আর্মির প্রতি একটা ভালো ধারণা নেই। কেন যে যখন ইনি অ্যারেস্ট হয়েছিলেন ইনি বলছেন আমাকে অনেক টর্চার করা হলো, বাংলাদেশ আর্মি আমাকে অনেক টর্চার করলো। তাহলে এনার মনে কত ভয় আছে, কত বিদ্বেষটা আছে, কাকে কাকে পার্জিং করবেন, কাকে সরাবেন, সেকেন্ড লাইন লিডারশিপ কাকে আনবেন, এয়ারফোর্স নেভি যেটা বাড়াবাড়ি করছিল ওদেরকে আপনি কিভাবে উনি টানবেন, আমেরিকার সঙ্গে মহড়া, চায়নার সঙ্গে, পাকিস্তান সঙ্গে, তুরস্ক সঙ্গে এই যে করা হচ্ছে ফোর্স 2030, ইনি কি করে বলবেন? এনার সঙ্গে মেজরিটি আজকে আছে, কিন্তু এটা বাংলাদেশ, এরা অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে আবার কিছু ঘটে হতে পারে। আমি একটা ছবি একটু প্রোডাকশন টিমকে দেখাতে বলবো যে ঠিক আগের রাতে, অর্থাৎ যেদিন তারেক রহমান শপথ নিচ্ছেন ঠিক তার আগের রাতে মানে সোমবার সন্ধ্যায় ঢাকাতে বিএনপির যে অফিস রয়েছে তার চারপাশে প্রচুর সমর্থক জড়ো হয়েছেন। দেখুন ছবিটা একবার একটু দেখুন, মানে এই হচ্ছে এই যে বিএনপির অফিস। আমরা এটা বারবার দেখিয়েছি, যেদিন নির্বাচন হয়েছে সেদিন আমরা এই অফিসটা দেখিয়েছি। এই যে ধানের শীষ এবং তার মধ্যে পতাকা জোড়া এবং প্রচুর সদস্য সমর্থক বিএনপির তারা সেখানে এসে ভিড় করেছেন, কারণ রাত পোহালেই শপথ গ্রহণ এবং তার আগের রাতে, অর্থাৎ এটা সোমবার রাতের ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটাই হচ্ছে বিএনপির মেন হেড অফিস শাখাতে, এবং এখানেই এই ছবি আমরা নির্বাচনের দিন থেকে আপনাদের দেখিয়েছি যে এখানে তারেক রহমানের ছবি রয়েছে, খালেদা জিয়ার ছবি রয়েছে, এবং এখান থেকে কিন্তু নির্বাচনটা পরিচালনা হয়েছে। অর্থাৎ প্রচুর পরিমাণে বিপুল সংখ্যক জনসমর্থন কিন্তু এবার তারেক রহমানের কাছে রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে এই মুহূর্তে বলা যেতে পারে চারিদিকে একটা অশান্তির বাতাবরণ, একটা বিক্ষোভের স্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। কতটা সামলাতে পারবেন তারেক রহমান এই সব দিক, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাচ্ছে। কারণ একদিকে জামাত, তাদের কি বক্তব্য? কারণ তারা কিন্তু বারবার করে একটা কথা বলেছে নির্বাচনের দিন যে তাদের ট্যাম্পারিং করা হয়েছে কাউন্টিংয়ে। সুতরাং তারা কি সহজে এই হারটা মেনে নেবেন? মুখে এক কথা বললেও তারা ভেতরে ভেতরে কি অন্য কারোর সঙ্গে যোগসাজশ করে রাখেননি, এমনটা কি নিশ্চিত করে বলা যায়? কারণ বাংলাদেশের ইতিহাস কিন্তু বড় কলঙ্কিত। আমরা শেখ হাসিনা তাকে দেশ ছাড়া হতে দেখেছি, একবার নয় অনেকবার তিনি দেশ ছাড়া হয়েছেন। বেগম খালেদা জিয়া তাকেও দেশ ছাড়া হতে হয়েছিল। নির্বাসিত থেকে নির্বাচিত হয়েছেন তারেক রহমান, কিন্তু তার মানে কি দেশের মানুষ তাকে সারা জীবন তাকতে বসিয়ে রাখবেন? সেটাও কিন্তু আমরা দেখেছি। আবার অন্যদিকে জেনারেল জিয়া বা মেজর জিয়া, তাকেও তার কি পরিণতি সেটাও বাংলাদেশের মানুষ দেখেছেন। সুতরাং আজকে 2026 সালে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী পদের শপথ নিয়েও কি তারেক রহমান কতটা সংকটমুক্ত হবেন, বা তিনি টানা গদিতে 5 বছর কাটাতে পারবেন কিনা সেটাও প্রশ্নের মুখে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আরো বড় প্রশ্ন, সেটা হচ্ছে এই এতগুলো দিক ব্যালেন্স করে কিভাবে চলবেন। আমি স্যার আপনার কাছ থেকে জানতে চাইব যে চীনের সঙ্গে তো বাংলাদেশের একটা বরাবর ভালো সম্পর্ক, সেটা শেখ হাসিনার সময়ও ছিল, খালেদা জিয়ার সময় ছিল। আপনি বারবার আমাদের স্টুডিওতে এসে এই কথাটা বলেছেন। তারেক রহমানের সঙ্গে কার সম্পর্ক ভালো হবে, চীন না ভারতের? দেখুন, আপনি যদি এই যে ছবিগুলো দেখালেন ঢাকার, আপনি যদি ফ্রেম ফ্রিজ করেন তাহলে আবার একটা দেখবেন কত চকচকে বিল্ডিং বিএনপির, কত সুন্দরভাবে সাজিয়েছে। আপনি কি বুঝতে পারবেন কি 18 মাসের মধ্যে যখন জুলাই 2024-এর পর দেখুন না কত চকচকে বিল্ডিং, কত ভালোভাবে ওরা আছে। যতগুলো বিএনপি লিডারগুলো আছে, এরা নয়, এরা তো ওয়ার্কার, যারা লিডার কত সুন্দরভাবে ওরা কাপড় চাপড় পরেছে, কোনোদিন বুঝতে পারছেন? আর যত খরচা এরা করেছে ইলেকশনের মধ্যে, এরা কেউ বলতে পারবে কি 15 বছর ধরে আপনার বিএনপি আউট অফ পাওয়ার ছিল? এত টাকা এসছে কোত্থেকে? এত টাকা এসছে কোথেকে? জনগণ তো এদের দেয়নি। মানে আপনি বলছেন বাংলাদেশে যে টাকা ঢুকেছে তার ভাগ বিএনপির কাছেও গেছে? অ্যাবসলিউটলি মেজর ভাগ গেছে। তাহলে আপনি দেখুন না কত চকাচক বিল্ডিং, কত সুন্দরভাবে এরা এসছে, কত সুন্দরভাবে লোক
পরিচালনা করছে, এতটা কতগুলো পোস্টার, মাল্টি কালার পোস্টার, সিঙ্গেল কালার পোস্টার, লোকের যেটা ক্যাম্পেনিং হয়েছে, এত টাকা, সব থেকে বেশি টাকা বিএনপি খরচা করেছে 15 বছরের মধ্যে। এত টাকা আসছে কোত্থেকে? মানুষের জনগণ এদের সঙ্গে নেই, এটা আপনিও জানেন, আমরাও জানি যে অনেকগুলো পোলিং বুথের লোক ছিল না, অথচ ওরা দেখেছে অনেক ভালো পোলিং পার্সেন্টেজ হয়েছে, আমরাও। তাহলে এই বিএনপি কাছে টাকা, এই জামাতের কাছে টাকা, এর কোয়েশ্চেনটা কেউ উঠাচ্ছে না কেন? আর এর মধ্যে লুকোনো আছে কি কত স্টেবল অ্যান্ড কত আনস্টেবল বিএনপি আছে। আজকে যারা মানুষগুলো রাস্তায় আছে, ওরা আবার রাস্তায় নামবে যখন ওদের যে সেন্টিমেন্ট আছে, ওদের সেন্স আছে, ওটা যদি ফুলফিল না হয়, যদি ওরা চাকরি না পায়, ওরা যদি আমাদের ভিসা না পায়, মেডিকেল না পায়, শিক্ষা না হয়, শিল্প না আসলে, শুধু আমরা ডিফেন্সের কথা বললে ওরা কিন্তু পেটের মধ্যে ওদের ভাত আসবে না। যতক্ষণ আমাদের ঢাকার যেটা রিক্সাওয়ালা আছে, যতদিন ও সুখী না হয়, এরকমই চলবে। কেন? যে আওয়ামী লীগ আবার রাইজ করবে ফিনিক্সের মতন। আওয়ামী লীগ বুঝতে পেরেছে জামাতের কাছে কিছু নেই, জামাতও বুঝতে পেরেছে আমার কাছে কিছু নেই, তাহলে একটা আবার লোক রাস্তায় নামছে। এখন আপনি বললেন চায়না ভার্সেস ইন্ডিয়া, শেখ হাসিনা ওয়াজেদ তো কোনোদিন ইন্ডিয়া মানতেন না, উনি তো চায়নার কাছে ছিলেন। ওনার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে আমরা বারণ করেছিলাম কি আপনি যাবেন না, উনি বারবার গেছেন। যাবেন, কেন যাবেন না? উনি 3rd টাইম প্রাইম মিনিস্টার হয়েছিলেন, উনি চাইছিলেন যে আমাদের দেশটা চকচকে হোক, যতগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে ওর জন্য ওনাকে পয়সা দরকার ছিল, এটা কেউ দিত না। তাই চাইলেও আপনার পদ্মার উপরে ব্রিজ হোক বা কোনো যতগুলো এক্সপ্রেসওয়ে হোক বা যতগুলো মেট্রো রেল, সব জায়গা থেকে পয়সা উনি এসলেন, হাইয়েস্ট ইন্টারেস্ট রেটে আনলেন। আজকে ওই চায়নাকে পয়সা তো দিতে হবে আপনার তারেক রহমানকে। এই যে ইকোনমিক কন্ডিশন যেটা খারাপভাবে আপনার এই করে দিলেন, আপনি কর্ন আনছেন আমেরিকা থেকে, আপনি ওখান থেকে কটন আনছেন, কাপড় বানিয়ে ওখানে পাঠিয়ে দিচ্ছেন, তাহলে ওই ফ্যাক্টরিগুলো ওখানে লাগাচ্ছেন না কেন? আমি বুঝতে পারছি না, রাইট? এই যে মানুষ যে ধ্বংস করে যাচ্ছেন 18 মাসের মধ্যে, একটা রিলেশন খুব খারাপ, নাম্বার 1। নাম্বার 2, ইন্ডিয়া বাংলাদেশের এটা স্পষ্ট হলো যে আমাদের যে ভাই বোন আছে ওরা পাকিস্তানি নয়। নাহলে আজকে জামাত ইসলাম যেটা দেখাচ্ছিল, আমি 105 সিট আর বিএনপি 175, এটা সব ফলস। যেটা আমেরিকান যারা কথা বলছিলেন সব ফলস করে ওরা বিএনপি কিনেছে। ওরা বিএনপি কিনেছে বিকজ মুক্তিযোদ্ধা যারা পরিবারগুলো ছিল ওরা বিএনপিকে ভোট দিয়েছে। যারা বাংলাদেশকে ভালোবাসে ওরা বলে দিয়েছে কি তুমি রাজাকার, আমি রাজাকার, আর নয় রাজাকার। তুমি রাজাকার, আমি রাজাকার, আর নয় রাজাকার। এখন সত্যি কি গেম ইজ ওভার? আর সত্যি কি গেম ওভার হলো, নাকি আবার নতুন করে একটা গেম স্টার্ট হলো, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে ছিলেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর.কে শ্রীবাস্তব। তিনি বলছেন গেম ওভার, কিন্তু কার গেম ওভার এবং কার গেম স্টার্ট সেটা কিন্তু সময় বলবে। তবে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে বাংলাদেশকে কতটা ভালো রাখতে পারবেন, কারণ একদিকে বাংলাদেশের অর্থনীতি একেবারে ঝুরঝুরে হয়ে গিয়েছে, অন্যদিকে